আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো আমাদের বাংলাদেশে যে কোটা মুভমেন্ট ছিল বা এর আগে যেটা মুহুর্মুর মাধ্যমে যেটা আসছিল কোটা আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন 2018-তে। সো এখন আবার শাহবাগের যে আন্দোলনটা হচ্ছে বয়সসীমা বাড়ানোর জন্য। সো আমরা দেখতে পাই যে সরকারি চাকরির প্রতি বাংলাদেশের লোকজনের, তরুণ বা বাংলাদেশ সমাজে একটা বিশাল একটা ক্রেজ আছে। এখন কথাটা হচ্ছে এটা যে চাকরি তো নানা রকম চাকরি আছে, বেসরকারি চাকরি আছে, সরকারি চাকরি আছে। সো বিসিএস এর চাকরি, সরকারি চাকরির জন্য এত ক্রেজ কেন? সেখানে অনেক বছর উনি খেয়ে না খেয়ে পড়াশোনা করে চাকরির জন্য 10 বার 20 বার 30 বার পর্যন্ত পরীক্ষা দেয়, মানে ইউনিভার্সিটিতে ঢোকার আগে থেকে বিসিএস পরীক্ষা দিবে, সেটা নিয়ে প্রিপারেশন চলতে থাকে। সো এই ক্রেজটা কেন? সো হ্যাঁ, সরকারি চাকরিতে দেশের সেবা করা হয়, সরকারি চাকরিতে একটা স্থিতিশীলতা আছে, সরকারি চাকরি হারানোর সম্ভাবনা খুব কম থাকে। এটা থেকেও সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, সরকারি চাকরিতে আয় উপার্জনটা মনে হয়, কারণ আমরা দেখতে পাই সরকারি চাকরিতে অনেক রকম চাকরি আছে, শিক্ষকতা চাকরি আছে, তারপরে মনে করেন যে কৃষিতে চাকরি আছে, তারপরে নানা রকমের চাকরি আছে, আনসার বাহিনীতে চাকরি আছে, ট্যাক্স বাহিনীতে চাকরি আছে। সো সব চাকরিগুলো ছেড়ে দিয়ে কিন্তু দু একটা পোস্টের দিকে কিন্তু সবার ক্রেজ থাকে, ঠিক আছে? সেই চাকরিগুলো কি কি? পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে মনে করেন যে ট্যাক্সেশন, তারপরে মনে করেন যে যেটাকে বলে ওই যে যে আমদানি রপ্তানি যেখানে হয় আর কি, সেটা ঠিক আছে, কর বিভাগ, এগুলো মানে যেখানে প্রচুর লেনদেন হয়, যেখানে খুব জনসংযোগ আছে, যাদের উপর দিয়ে সরকার চলে, যাদের মাধ্যমে সরকার স্থিতিশীল হয়, যাদের সাথে লোকজনের ডিল অনেক বেশি হয়, ঠিক আছে, টাকা পয়সার লেনদেন যেখানে হয়। তো সেই সমস্ত পজিশনগুলোতে সবার মোটামুটি একটা ক্রেজ আছে, সবাই সেখানে ঢুকতে চায়। জামা হিসাবে একটা কথা প্রচলিত ছিল, মাছের রাজা ইলিশ, জামাইয়ের রাজা পুলিশ, ঠিক আছে? সো সমাজে কথা বলতে এমনি আসেনি, এটা ক্ষমতার কাছাকাছি তারা থাকতে পারে, ঠিক আছে? সো ক্ষমতার কাছাকাছি থাকা মানে হচ্ছে গিয়ে সবার চোখে পড়ে যায়, সবাই দেখতে পায় তাকে, সে নিজেকে কেউ কেটা মনে করা শুরু করে দেয়। সো এখন চলে আসি যে সরকার এত গুরুত্বপূর্ণ কেন বাংলাদেশের মতো দেশে? কারণ হচ্ছে বাংলাদেশের মতো দেশে সরকারটা হচ্ছে রাজা, বাইরের দেশে কিন্তু ওই জিনিসটা নাই। কেন? বাংলাদেশের সরকারের রাজা, রাজা কি করে? রাজা হচ্ছে গিয়ে নিজের জন্য সম্পদ আহরণ করে। সো এখানেও কিন্তু ওই জিনিসটা চলে, লুটপাট চলে, সেজন্যই রাজনীতি করে মনে হয়, স্বাভাবিক। বাইরের দেশে তো রাজনীতি এত নাই, বেশিরভাগ লোক চাকরি করার নাম মোটামুটি কি বলে, চাকরি ছাড়া আছে, বেকার আছে, শিক্ষা তেমন করে নাই। সো বিনা পুঁজিতে রাজনীতি করা যায়, রাজনীতি করলে চাঁদাবাজি, মাস্তানি, যেটাকে বলে পাচার, অনেক কিছু করা যায়। প্রচুর, দুদিনের মধ্যে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যান। এটা বাংলাদেশের ট্রেন্ড, ঠিক আছে? এই ট্রেন্ডটা তো একদিনে চেঞ্জ হবে না। সো ওই জন্যে আমরা যারা মনে করেন, আমি বুয়েট থেকে পাশ করা, বুয়েটের ছেলেপেলেরা আগে বিশেষ পরীক্ষা দিত না, এখন দেখছে যে না, সমাজে তো আমি ইঞ্জিনিয়ার হয়ে কোনো লাভ নাই, আমি মেয়াদাবি, তাতে কী যায় আসে? দিন শেষে তো আমার টাকা নেই, ক্ষমতা নেই, আমার উপর সবাই চড়ি ঘোরাবে। সো এখন দেখা যাচ্ছে যে যারা ইঞ্জিনিয়ার, যারা ডাক্তার, তারা কিন্তু বিশেষ পরীক্ষা শুরু করছে। দেখা যায় যে বিসিএসে বড় বড় পজিশনগুলোতে কিন্তু ডাক্তাররা চলে আসে। অনেক ডাক্তার দেখা যায় পুলিশে কাজ করে। অনেক কথা বলবে যে এটা তাহলে পুলিশ হয়ে ডাক্তার হয়ে পুলিশে গেছে, খারাপ কথা, অবশ্যই খারাপ কথা, কিন্তু খারাপ কথাটা তো ওই লোকের জন্য না, এটা সামাজিক ব্যবস্থার দোষ, বাংলাদেশের দোষ, বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের দোষ। তারা সমাজে ইকুইটি প্রতিষ্ঠা করতে পারেনি, যার যেটা প্রাপ্য। যেমন বাংলাদেশে সব হচ্ছে গার্মেন্টস, ঠিক আছে, ইঞ্জিনিয়ারদের কোনো চাকরি নেই। আপনি এত বড় মেধাবী হয়ে, এত বছর কঠোর পরিশ্রম করে, সবার সাথে প্রতিযোগিতা করে প্রথম হয়ে আপনি বেকার হয়ে বসে থাকেন, সেটা কি কিছু হলো? আপনি মনে করেন যে কেউ একজন হয়তো বা টেনে টুনে কোনো এক জায়গা থেকে, গফরগাঁও কোনো জায়গা থেকে সিম্পল একটা বিএ পাস করে বিসিএস দিয়ে সে বিশাল কিছু হয়ে গেল, ডিসি, এসপি, সচিব, মন্ত্রী সব হয়ে গেল। তাহলে বাংলাদেশের সোশ্যাল সিস্টেমের দোষ। এখানে যারা মেধাবী বা যারা যোগ্য তাদের মূল্যায়ন করে না, তাদের মূল্যায়ন হয় না, এটা ট্রেন্ড। সো এই ট্রেন্ডটা যদি চেঞ্জ না করেন, বাংলাদেশ চাকরি বয়স সীমা কী হলো না হলো সব আসলে সংস্কার হবে না। সো তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে উন্নত দেশে যেটা হয়। উন্নত দেশে কী হয়? সেখানকার লোকজন শিক্ষিত। শিক্ষিত হলে কি হয়? শিক্ষিত হলে সে কাকে ভোট দিবে, কেন ভোট দিবে, সমাজে কি হচ্ছে না হচ্ছে সেগুলো সম্পর্কে সচেতন। সেখানে সবাই কিছু না কিছু কাজ করতে পারে।
সো যার ফলে কারো চামচামি করতে হয় না, রাজনীতি দলে রেজুট বৃদ্ধি করতে হয় না। সো সবাই স্বয়ংসম্পন্ন। দেশে কোথাও কিছু ভুল হলে সেটা সমালোচনা করবে, সরকারকে 2 দিনের মধ্যে ফেলে দেবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হবে, ভোটের মধ্যে চুরিদারি কিছু হবে না। সো তাহলে পরিবর্তনটা কোন জায়গাতে হওয়া উচিত? পরিবর্তনটা হওয়া উচিত হচ্ছে সরকার মেধাভিত্তিক লোকজনকে যথাযথ এমপ্লয় করবে, যে যেখানে থাকা দরকার তাকে সেখানে থাকবে, যার যেটা মূল পাওয়া উচিত তাকে সেটা দেওয়ার চেষ্টা করবে, শিক্ষাটা নিশ্চিত করবে, তার চাকরিটা নিশ্চিত করবে, তার স্বাস্থ্যটা নিশ্চিত করবে, তার চিকিৎসাটা নিশ্চিত করবে। এখন সরকার এই কাজটা যদি করতে না পারে, বয়সসীমা 35 করে দিল, 50 করে দিল, 100 করে দিল, কোনো কিছুতে কিছু যায় আসে না। বাংলাদেশে এমপ্লয়মেন্ট বাড়বে না, প্রতিযোগিতা ঠিক একই রকমই থেকে যাবে। এখন আপনাকে যদি এমপ্লয়মেন্ট বাড়ান তাহলে কি হবে? যদি দুর্নীতি কমান, যদি যার যেটা প্রাপ্য সমাজে ইকুইটি প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে ওই জিনিসটা এমনিতেই দূর হয়ে যাবে। কেউ আর সরকারি চাকরির পেছনে দৌড়াবে না। যদি সবাই শিক্ষিত হয়, সবাই জানে যে হ্যাঁ দিন শেষে সে পায় 70,000 টাকা, আমি পাই 90,000 টাকা, এক্সট্রা ইনকাম নাই, ঠিক আছে, এক্সট্রা ইনকাম যদি না থাকে। সো সবচেয়ে বড় কথা হচ্ছে দুর্নীতি, ক্ষমতা, পাওয়ার, এক্সারসাইজ, সেগুলোর জন্য সরকারি চাকরির পেছনে এত দৌড়াদৌড়ি, রাজনীতির পিছনে এত দৌড়াদৌড়ি। পৃথিবীর উন্নত দেশগুলোতে রাজনীতির পিছনে কেউ দৌড়াদৌড়ি করে না। কারণ হচ্ছে দিন শেষে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কি হয়, সবাই যার যার প্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতা করে। এখন ওখানে প্রতিযোগিতা করার মতো অনেক কিছু আছে। তারা কি করে? তারা ব্যবসা করে, তারা বাণিজ্য করে, তারা শিক্ষাতে বিনিয়োগ করে, তারা স্বাস্থ্যে বিনিয়োগ করে, সব কিছুতে প্রচুর এমপ্লয়মেন্টের সুযোগ রাখে, যার ফলে যেটা হয় লোকজনের চাকরি পেতে অসুবিধা হয় না, রাজনীতি করে কারোর লেজুর ভিত্তি করতে হয় না। তারা যার যার পজিশন থেকে নিজেকে আউটশাইন করার চেষ্টা করে, যে আমি আজকে 100 টাকা ইনকাম করছি, কালকে 200 টাকা ইনকাম করবো, একটা প্রতিযোগিতা হয়। আমাদের ওখানে যদি ওই সিস্টেমটা নাই, আমাদের ইকোনমি যেহেতু কলাপস করেছে, আমাদের লোকজন যারা চিন্তা ভাবনা করে তারা নির্ধারক, তারা সমস্যাগুলো সলভ না করে সমস্যাগুলো আবার জিয়ে রাখার চেষ্টা করে। জিয়ে রাখলে সুবিধাটা কি? তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে। আমি একটা কথা শুনেছিলাম, আমি যখন সুনামগঞ্জে মোটামুটি ডিসি কাজ করতাম, ওখানে আমাদের আওয়ামী লীগ সরকারের একজন এমপি ছিল, সুরঞ্জিনী সেনগুপ্ত। তিনি স্বাধীনতার পর থেকে কিন্তু মৃত্যু পর্যন্ত ওই একটা এলাকার এমপি ছিলেন। এখন সরকারের যে বাজেট থাকে ওই এলাকাকে কিন্তু তিনি যদি স্থিতিশীল, উনি একই এলাকায় অনেক বছর ধরে কাজ করছেন, মতবাদের চেঞ্জ হয়নি। সো উনি চাইলে ওই এলাকাটাকে স্বর্গ বানিয়ে দিতে পারতেন, কিন্তু ওই এলাকার অবস্থা কিন্তু উন্নতি করেননি, বরং যে খারাপ অবস্থা ছিল সে খারাপ অবস্থাতেই ছিল। কেন? কারণ হচ্ছে সমস্যা জিয়ে রাখতে হয়, এটা হচ্ছে পলিটিক্স। সমস্যা যদি সলভ করে ফেলেন তখন নতুন সমস্যা চলে আসবে। কে আর কত কষ্ট রাখে, কে আর ঝামেলা করবে? বরং একই সিস্টেম, যেটা সমস্যা আছে সেটা নিয়েই ডিল করি। নতুন সমস্যা করতে হবে, নতুন করে পড়তে হবে, নতুন করে জানতে হবে, নতুন করে অনেক কিছু, সেটা আর কেউ করে না। সো বাংলাদেশে সরকারগুলোর ক্ষেত্রে যে সিস্টেমটা তৈরি হয়েছে, পুকুর কাটে, পুকুর পুরায়, আবার পুকুর কাটে, আবার পুকুর পুরায়, সো একই জিনিস, নতুন কিছু নাই, নতুন কোনো পরিবর্তন নাই। সো পরিবর্তনটা, যে সরকারি চাকরির বয়স সীমা নিয়ে যে কথাবার্তাগুলো হচ্ছে, সেখানে সত্যিকার পরিবর্তনটা আসতে পারে। শিক্ষাতে গঠনমূলক পরিবর্তন, চাকরিতে মোটামুটি ইকুইটি প্রতিষ্ঠা করা, বৈষম্য না থাকা, লোকজনের গণহারে এমপ্লয়মেন্ট তৈরি করা, শিল্প কারখানা বানানো, এক্সপোর্ট ইম্পোর্ট বাড়ানোর চেষ্টা করা, জনসম্পদগুলোকে ইউজ করা ভালো মতো। তাহলে বয়স সীমা কি? এখন একজন লোক যদি 35 বছর বয়সে সরকারি চাকরিতে ঢুকে, মানে বাংলাদেশের যে ট্রেন্ড, সে 35 বছর পর্যন্ত কিন্তু সে বিসিএস এর জন্য চেষ্টাই করে যাবে। হলো কি হলো না সেটা সে কিন্তু দেখবে না। যদি এখন যে অবস্থা আছে সেই অবস্থায় থাকে, তাহলে 35 বছর একজন লোকের এটা কোনো কথা হলো? জীবনের বড় একটা অংশই কিন্তু চাকরির পেছনে খুঁজতে চলে গেল, যেটার মধ্যে সে গঠনমূলক কিছু খুব বেশি করেছে বলে সেটা হয়তো বলা যাবে না। কারণ পড়াশোনাটা হচ্ছে একটা চাকরির জন্য, সে 35 বছর পর্যন্ত। আর একটা চাকরি কি জন্য? জীবিকার জন্য, খাওয়া দাওয়া করার জন্য, এর বাইরে তো কিছু না, খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য। এখন রাষ্ট্র যদি নীতিগতভাবে তার পলিসি চেঞ্জ করে, যেমন এমপ্লয়মেন্ট বাড়ায়, কর্মসংস্থানের সুযোগ বাড়ায়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাড়ায়, শিক্ষা উন্নতি করে, মানব সম্পদকে উন্নত করে, তাহলে বয়স সীমা কি হলো না হলো, বিসিএস এ কি হলো না হলো, সেগুলো খুব বেশি বিবেচ্য বিষয় হবে না। তারপরে এখানে বলে রাখি, সো 35 করে দেয়া
ঠিক আছে 35 করে দিলেন, কিন্তু ওদিকে যদি 5 বছর বাড়া দেন সেক্ষেত্রে আপনার বয়স সীমা কিন্তু সেম হয়ে গেল। সো সরকারি চাকরিতে কিন্তু এখন যারা আছে তাদের চাকরি ডিউরেশন বেড়ে গেল, তখন পেনশন এটা ওটা কিন্তু তারা সুবিধা পেয়ে যাবে। এখন এই সুবিধাটা কিন্তু একটা সুযোগ সন্ধানী গ্রুপ নিবে, যারা পলিসি মেক করবে তাদের মধ্যে সুযোগ সন্ধানী গ্রুপ একটা নিবে, ঠিক আছে। তারা অনেক বছর ধরে সচিব থাকবে। সরকারি চাকরিতে মোটামুটি একটা কি থাকবে, একটা জ্যাম পড়ে যাবে। এখন পৃথিবীর অনেক দেশে যে সিস্টেমটা আছে, কারণ ওখানে তো সরকারি চাকরির জন্য ক্রেজ নাই, ওখানে যেটা আছে সেটা হচ্ছে যে কোনো বয়সে কিন্তু সরকারি চাকরিতে ঢোকা যায়, যে কোনো পজিশন সবার জন্য ওপেন করে দেওয়া হয়। এখন তাহলে কি হলো, একটা কেরিয়ার না হয়ে যে কোনো লোক যে কোনো সময় ঢুকতে পারে, বের হয়ে যেতে পারে, সার্কুলেশন হয়, সেই সার্কুলেশনের উপর বেস করে, যোগ্যতার উপর মাপকাঠির উপর বেস করে সে ঢুকতে পারে, বের হতে পারে। তো বাংলাদেশেও সেগুলো বিশেষ বিশেষ পজিশনে হয়, যেমন সরকারের সিনিয়র সচিব জন্য ইউনিয়ন সরকার এমপ্লয় করেছে, সেগুলো কিন্তু কেরিয়ার না, তারা কিন্তু পাশে থেকে ঢুকেছে। এখন এই সুযোগটা তো সরকার নীতি নির্ধারণ থেকে এটা হয়। এখন যদি এটা সবার জন্য জেনারেলি ওপেন করে দেওয়া হয়, জিনিসটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য ভালো, তখন প্রতিযোগিতাটা হবে। কিন্তু সেটা আবার আমাদের যারা আমলাতন্ত্রে আছে তারা আবার এই জিনিসটা চাইবে না, কেন এটা তো আসলে কার কত বার্গেনিং পাওয়ার। তারা যেহেতু সরকারে আছে, তারা যেহেতু সরকারের সাথে কাজ করে, তো তারা যা বলবে সরকারকে সেটা শুনতে হবে। এখন সবকিছু চিন্তা ভাবনার উপর যদি বাংলাদেশকে রাখা হয়, তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু হয়। এখন এনজিও সরকার যদি বাংলাদেশকে সবার উপরে রাখে, আমলাতন্ত্রে যারা আছে তারা যদি সবকিছু বাংলাদেশকে রাখে, আমাদের লোকজনের মাঝে যারা আছে সব নিজের স্বার্থ চিন্তা না করে যদি বাংলাদেশকে সবার উপরে রাখে, তাহলে দেশে একটা গঠনগত পরিবর্তন হয়তো আসা যেতে পারে। নয়তো চাকরির বয়স 30 বছর হোক, 35 বছর হোক, 40 বছর হোক, 50 বছর হোক, আলটিমেটলি কে কত বেশি বার্গেন করে চিজটা বেশি তার পক্ষে নিতে পারে, সে চেষ্টাই চলবে, সে চেষ্টায় চলেছে, সে চেষ্টায় চলবে। তো সংস্কারটা নামে মাত্র সংস্কারটা হবে, যেমন আমি চাকরির বয়স 35 করেছি, জনগণের যে আমি মেনে নিয়েছি, এটা হয়তো বলবে, কিন্তু বাংলাদেশ রাষ্ট্র সত্যিকার অর্থে কিছু পাবে না। প্রতিযোগিতাটা এনশিওর করতে হলে সবাইকে বাংলাদেশ রাষ্ট্রকে সবার উপরে রাখতে হবে, এটা হচ্ছে মূল কথা। ধন্যবাদ, ভালো থাকবেন।